ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এতে কর্কট রোগ হয়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই গল্পের আসর চ্যানেলে। আজকের গল্প মৃত্যু শিবির। গল্পের রচয়িতা জ্যাক জন। গল্পটি একটু অন্য স্বাদের। মূলত হিটলারের সময়ে ইহুদিদের উপর হওয়া নির্মম অত্যাচারের এই গল্পটি শুনুন। আমাদের প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে মৃত্যু শিবির। স্টিফেন শুয়েছিল বিছানায়। তার সমগ্র সত্তা ও মগজ জুড়ে আছে একটা জিনিস, সেটা হলো যন্ত্রণা। অসীম যন্ত্রণা তার। সে কল্পনা করতে পারে এই তীক্ষ্ণ ক্ষুরোধার যন্ত্রণার রং নীল। যন্ত্রণা উপশমের ইঞ্জেকশন নেবার পর সে যেন যন্ত্রণার জগতের বরফ অঞ্চলে প্রবেশ করল। তার ভূমিকা এখন যন্ত্রণা সন্ধানীর। এই দুনিয়াটা বরফ ও কাঁচের, উঁচু নিচু চড়াই উতরায়, কোথাও বা পিরামিডের মতো নীল রং, যেন যন্ত্রণার ছোট বড় পাহাড়। সময়টা এখন মধ্যাহ্ন, তথাপি স্টিফেনের ধারণা হলো সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে তার চারিদিকে। তার দু চোখের পাতা বোঝা। স্টিফেন যে ঘরে শুয়ে আছে সে ঘরে দুটো বড় মাপের জানালা আছে। বাইরে রোদের ঝিলিক, সেই রোদের রূপলি আভায় গোটা ঘরটাই যেন আলোকিত। চোখ বন্ধ করে স্টিফেন বলল, জোসি, আমার কি আর একটা ইঞ্জেকশন নেবার সময় হয়নি? শুভ্র তার প্রতিমূর্তি নার্স জোসি জবাব দিল, এই তো একটু আগেই যন্ত্রণা কমানোর ইঞ্জেকশন দিলাম, এখনই যন্ত্রণা কমে যাবে। জোসি স্টিফেনের হাতে হাত বুলিয়ে দিল। স্টিফেন বরফের স্বপ্ন দেখতে লাগলো। অস্ফুট কণ্ঠে সে বলল, আমাকে আমাকে একটু বরফ এনে দাও। জোসি আবার বরফ এনে দিলে। কিউবগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে স্টিফেন বলল, আরো আরো খানিকটা বরফ আনো জোসি। স্টিফেন এইভাবে যন্ত্রণার নীল বরফের দেশে ঘুরে বেড়াবে। কিন্তু বরফ জল হয়ে গেলে ঠান্ডা জল চারিদিকে উপচে পড়বে। ধীরে ধীরে সেই সুতীক্ষ্ণ যন্ত্রণাটা আবার ফিরে আসবে এবং তাকে জাগিয়ে দেবে। স্টিফেন জানে যে সে মৃত্যুশয্যায় শুয়ে আছে। মৃত্যু পথযাত্রী হলেও সে চায় অন্তিম মুহূর্তটা যেন সুন্দর হয়। সে জানে সে যতই বরফের দেশে যাচ্ছে ততই তার মরণ দ্রুত এগিয়ে আসছে। এক পা করে এগিয়ে যাচ্ছে সে যন্ত্রণাহীন জগতের দেশে। উষ্ণতাহীন সৌন্দর্যময় মজার দেশে ঠাঁই পাবে বলে সে এখন থেকেই রীতিমতো উৎফুল্ল। কিন্তু বাস্তবে সে এখন রয়েছে আধুনিক হাসপাতালের কেবিনে। প্লাস্টিক টিউব তার নাকের 2 ফুটো দিয়ে শরীরে প্রবেশ করেছে। একটা দিয়ে ঠান্ডা অক্সিজেন প্রবাহ হচ্ছে, অন্য টিউব দিয়ে তরল খাদ্য দেওয়া হচ্ছে, আর একটা টিউবে তার মূত্র নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এই নাও তোমার বরফ, জোসি বলল, কিন্তু খেয়াল থাকে যেন জল বাইরে ফেলবে না। জোসির চলাফেরার সঙ্গে একটা সুমিষ্ট গন্ধ ছড়ালো সারা ঘরময়। স্টিফেনের নাকেও সে গন্ধ গেল। তার মনে পড়ল কলেজের বান্ধবীদের সঙ্গে সেই নানান রঙের দিনগুলোর কথা। ঘুমিয়ে পড়ো এবার, লক্ষ্মী ছেলের মতো। চোখ না খুলে স্টিফেন বরফের পাত্রে হাত ঢোকালো। স্টিফেন, চোখ খোলো, ওঠো, দেখো তোমাকে ডক্টর ফলক দেখতে এসেছেন। স্টিফেন জোসির হাতের ঠান্ডা পরশ পেল। স্টিফেন চোখ খুলল, দেখতে পেল পরিচিত ডাক্তারের মুখ। বয়স্ক ডাক্তার ভোলক বলছেন, স্টিফেন, তোমার ব্যান্ডেজটা খুলতে হবে, ক্ষত স্থানটা একটু পরীক্ষা করব। স্টিফেন যন্ত্রণাটা টের পেল। সে দেখল ডাক্তার খোলা মাত্র এক ঝলক পচা বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে এলো সেই ক্ষত স্থান থেকে। জোসি বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিল। ডাক্তার এরপর স্টিফেনের তলপেটের টিউবটা পরীক্ষা করলেন। নতুন একটা টিউব লাগিয়ে ওষুধ দিয়ে ক্ষতস্থানটা ব্যান্ডেজ করে দিলেন গজ দিয়ে। স্টিফেন ভাবছে সে বরফের নদীতে সাঁতার কাটছে, কিন্তু তার মনঃসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল যন্ত্রণার দাপটে। সে ভাবল 8 ঘন্টার মধ্যে যন্ত্রণা উপশম ওষুধের প্রভাব কমে যাবে, আবার ফিরে আসবে সেই তীক্ষ্ণ যন্ত্রণা। রাতের নার্স না আসা পর্যন্ত নতুন কোনো ইঞ্জেকশন পড়বে না। রাতের নার্স এলেও সহজে ইঞ্জেকশন দেবে না তাকে।
তিনি বলবেন, তোমাকে তো একটু যন্ত্রণা সহ্য করতেই হবে স্টিফেন। ডাক্তার বললেন। কাল অক্সিজেনের নল খুলে দেওয়া হবে। ডাক্তারের কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে শোনা গেল। সে আবার বরফের বাটিটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। জোসিকে জিজ্ঞেস করলো, আমার আমার বরফ কোথায়? আমার জন্য বরফ এনে দাও জোসি। বরফে হাত ডুবিয়ে স্টিফেন বলল, তুমি তুমি খুব ভালো মেয়ে জোসি। স্টিফেন ফিরে গেল তার বরফের দুনিয়ায়। হাঁটতে লাগলো সে অবিরাম। নির্জন জগৎ থেকে হঠাৎ সে মানুষের কোলাহলপূর্ণ জায়গায় পৌঁছে গেল। চৌকো ভ্যান গাড়ির দরজাটা খটাস শব্দ করে খুলে গেল। স্টিফেন ছিটকে পড়ল ধাক্কা খেয়ে। গাড়ির মধ্যে অনেকেই মারা গেছে তখন। স্টিফেনের পাশ থেকে একজন বলে উঠল, কার্লো, তুমি আমার পাশে থাকো। ওই লোকটি তার স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে এক তরুণী গিয়ে স্বামী স্ত্রীর মাঝখানে ঝাঁপিয়ে পড়েছিল। গাড়ির অন্ধকারে নিরাপত্তা খুঁজতে গিয়ে তরুণী এক কাণ্ড ঘটায়। লোকটিও তাতে পৃথক হয়ে যায়। কালো পোশাক পরা সিক্রেট সার্ভিসের লোক তখন চতুর্দিকে ছয়লাভ। নাগালের মধ্যে যাকেই পাচ্ছে লাথি মেরে নয়তো থাপ্পড় দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। তাগড়াই অ্যালসেসিয়ান কুকুরগুলো নজরে দিয়ে কোনো দিকে পালাবার একটুও জো নেই। একটা কুকুর স্টিফেনের হাতে কামড়ে দিল। তার পাশে বসা এক মহিলাকে লাথি মেরে ছিটকে দিল 3 জন সেনা। কাটা তার ঘেরার জায়গা দিয়ে ভেড়ার পালের মতো তাদের তাড়িয়ে নিয়ে চলল সেনারা। একটা উঁচু দেয়ালের পাশে নিয়ে যাওয়া হলো সবাইকে। স্টিফেন পালাবার তাল খুঁজছিল, কিন্তু পারল না। অন্য বন্দীরা তাকে ধাক্কা দিচ্ছিল পিছন থেকে, পাশ থেকে। রক্ষীরা নারী ও শিশুদের নির্বিকারে কুকুরের মতন গুলি করে মারতে লাগলো। যে লোকটি তার স্ত্রীর জন্য ব্যাকুল হয়ে চিৎকার করছিল, সেনারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করল। এক নারী চেঁচিয়ে কেঁদে উঠল, বলল, সোলাম, আমাকে সাহায্য করো, সাহায্য করো। স্টিফেন বুঝতে পারল যে লোকটি এইমাত্র নিহত হলো তারই নাম সোলাম। সে একজন ইহুদি। স্টিফেনের মনে পড়ল তার মা বাবার কথা, দাদার কথা, তার আত্মীয় স্বজনের কথা, দৈনন্দিন জীবনযাপনের কত ঘটনা। তার ইচ্ছা হলো নাসিদের সাবার করে দেওয়ার। মৃত্যু হোক, তবু তাদের সঙ্গে লড়াই করার উগ্র আকাঙ্ক্ষা হলো তার মধ্যে। ইচ্ছাটা ফলপ্রসূ হলো না অন্য বন্দীদের ঠেলায়। জনস্রোতে সে ভেসে চলল সম্মুখ পানে। তার সত্তা এখন 2 টুকরো হয়ে গেছে। এক খণ্ড চাইছে নাস্তিদের সঙ্গে যুদ্ধ করতে, অন্যটা বাঁচার জন্য চেষ্টা করছে সকলের সাথে। তারা সবাই যেখানে এসে পৌঁছালো সেখানে স্টিফেন বোবা চোখে তাকিয়ে দেখলো একটা রেল লাইন, বৈদ্যুতিক তারের মতন একটা বিশাল শিবির। উঁচু চিমনি দিয়ে গল গল করে কালো ধোঁয়া বের হচ্ছে। যেন একটা মরণগঞ্জে এসে পৌঁছেছে সবাই। সৈন্যরা সবাইকে নামতে বলছে। ওরা সবাই দম দেওয়া পুতুলের মতন দাঁড়িয়ে আছে। চতুর্দিকে মৃত্যুর গন্ধ ছড়ানো, মাংস পোড়ার গন্ধ বাতাসে। সেনারা এবার বন্দি বাছাইয়ের কাজ শুরু করলো। যাদের মেরে পোড়ানো হবে তাদের একদিকে, সেই দলে নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা। অন্যদিকে সক্ষম পুরুষরা, যাদের আমৃত্যু কাজ করতে হবে। কয়েকজনকে পিটিয়ে তক্ষুনি মেরে ফেলা হলো। অন্যরা সেই নৃশংস দৃশ্য দেখল। কেউ কেউ নিষ্ঠুর হত্যালীলা দেখে বমি করল, কেউ জ্ঞান হারালো। স্টিফেনের মনে হতে লাগলো সবটাই যেন অবাস্তব, দুঃস্বপ্নের মতো। সে যেন ঘটনাস্থলের থেকেও নেই। নতুন বন্দীরা যেন চলমান মৃতের মিছিল। যারা নৃশংস ঘটনায় অসুস্থ হয়ে পড়ল, কিংবা বমি করে মৃত্যুমান অবস্থা, কিংবা অচেতন, তাদের দিকে ঘাতকের দল ফিরেও তাকালো না। এক সময় খিদে তেষ্টায় কিংবা ঠান্ডায় ওরা এমনিই শেষ হয়ে যাবে। স্টিফেন হাঁটতে হাঁটতে থমকে গিয়েছিল হঠাৎ।
সে দেখল এক বয়স্ক মানুষ প্রাণ বাঁচাবার জন্য সমন্বতার পরিচয় দিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই এক রক্ষীর কর্কশ কণ্ঠ কানে এলো, এগিয়ে চলো, নইলে শীঘ্রই তোমারও এই দশা হবে। আচমকা স্টিফেন যেন এক জগৎ থেকে আর এক জগতে ফিরে এলো। তার মনে পড়ল যে নারী কণ্ঠ তাকে ডাকছিল সে তার স্ত্রী। তাদের সংসার, তাদের ছেলে মেয়ে সব মনে পড়ল। তার স্ত্রীর জন্য যে একবার অন্যজনের সঙ্গে মারপিট করেছিল সে কথাও স্মরণে এলো। ভয় ও লজ্জায় সে তার স্ত্রীর আর্ত আবেদন অগ্রাহ্য করেছিল। এখন তার প্রিয়তমার নামটাও মনে পড়ল। ফ্রমা বলে চিৎকার করে সে দৌড় দিল। এক রক্ষী রাইফেলের বাট দিয়ে তার বুকে প্রচন্ড আঘাত করল। স্টিফেন চোখে অন্ধকার দেখল। লুটিয়ে পড়ল সে মাটিতে। স্টিফেন চেঁচিয়ে উঠল। সে আবার বরফ জল ফেলল। জোসি বলল, এটা আমারই দোষ। তোমার হাত থেকে বরফের বাটিটা সরাবার চেষ্টা করলাম, কিন্তু তুমি কিছুতেই সরাতে দিলে না। স্টিফেন বুঝতে পারল। তন্দ্রা ছুটে যাবার সাথে সাথেই তার তলপেটে যেন ধিক ধিক আগুন জ্বলতে শুরু করেছে। এবার সারা শরীর গ্রাস করবে সেই ভয়ঙ্কর যন্ত্রণা। সে টেলিভিশনের পর্দার দিকে তাকালো। দেখল পর্দায় অপেরা শো চলছে। জোসি স্টিফেনের ইন্ট্রাভেনাস স্যালাইনের বোতলটা পাল্টে দিল। সে সময় এক আর্দালি এসে বলল, আপনার ঘরের দেওয়ালের পোস্টারের ছবিটা কি পাল্টাবেন? জোসি বলল, আমি কি আপনার জন্য একটা পছন্দ করে দেব? মাথা নেড়ে স্টিফেন নিজেই ভ্যান মগের গম ক্ষেতের বিখ্যাত ছবিটা বেছে নিল। আমি ভ্যান মগের ছবি খুব পছন্দ করি, বলল স্টিফেন। জোসি বলল, আমিও। সবাই বলে এই ছবিটা দারুণ। নাম কি ছবিটার? স্টিফেনের জিজ্ঞাসা। গমক্ষেত ও এক ঝাঁক পাখি। জোসি জবাব দিল। জোসি স্টিফেনের ব্লাড প্রেশার দেখল, রোগীর চার্টে লিখে রাখল। তারপর সে বিছানার পাশে টুলের ওপর বসে স্টিফেনের একটা হাত নিজের হাতে নিল। স্টিফেন বলল, আমার মনে পড়ছে একটা ঘটনার। এই বলে স্টিফেন থেমে গেল। তলপেটের ক্ষতে যেন কয়েক হাজার ছুঁচ ফুটল একসাথে। যন্ত্রণায় কোকিয়ে উঠল সে। জোসি জলদি উঠে ইন্ট্রাভাস ইঞ্জেকশন দেওয়া স্যালাইনের ছুঁচটা পরখ করে দেখল। স্টিফেন কাতর কণ্ঠে বলল, ইঞ্জেকশন দেওয়ার সময় কি পার হয়ে গেছে? নার্স বলল, না স্টিফেন, তোমাকে যন্ত্রণা সহ্য করতে হবে। স্টিফেন জোসিকে তার স্বপ্নের কথা খুলে বলল। সে দেখতে পেল না জোসির মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। এটা শুধুমাত্র স্বপ্ন স্টিফেন। জোসি বলল, সম্ভবত তুমি কোনো বই পড়ে এই স্বপ্ন দেখেছো। কিন্তু এটা এতই বাস্তব যে স্বপ্ন বলে মনে হয় না, বলল স্টিফেন। ব্যাস, যথেষ্ট হয়েছে, আর নয়। জোসি থামিয়ে দিল। দুঃখিত, তোমাকে ঘাবড়ে দিয়েছি, রাগ করো না। আমি রাগ করিনি। স্টিফেন ফের বলল, আমি অত্যন্ত দুঃখিত জোসি। যন্ত্রণা সহ্য করতে করতে সে জোসির হাত ধরে রইল। তুমিই তো বলেছিলে তুমি দ্বিতীয় মহাযুদ্ধের সময় কাজ করেছিলে। জোসি ধীর শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি অবাক হচ্ছি এই ভেবে যে সে কথা তোমার মনে পড়লো কি করে। তুমি খুবই দুর্বল। আমি তখন বিদেশে কাজ করার জন্য যোগ দিয়েছিলাম। যুদ্ধের বেশিরভাগ সময়টা আমার কেটেছে ইংল্যান্ডে। মহিলা নার্স হিসেবে আমিই প্রথম বন্দি শিবিরে যাই। স্টিফেন যন্ত্রণার চোটে সম্ভবত নিঃসাড় হয়ে পড়েছে। জোসি ফের বলল, তুমি নিশ্চয়ই এইসব ব্যাপারে বেশি পড়াশোনা করেছো। রাত 12টা। ঘরে মৃত্যুশীল নিস্তব্ধতা। ঘরের বাইরে টিউবলাইটের উজ্জ্বল আলো। রাতের নার্সের জন্য অপেক্ষা করছে স্টিফেন। এদিকে ইঞ্জেকশন নেবার সময় হয়ে গেছে। বাইরে করিডোর দিয়ে একটা নার্স চলে গেল। স্টিফেন অধৈর্য হয়ে উঠল। সে কলিং বেলের সুইচটা টিপল, কিন্তু কেউ এলো না। সে রেগে উঠল ভিতরে ভিতরে। হলঘরের বাইরে একজন লোকের চিৎকার, তারপর ধস্তাধস্তি এবং চেঁচামেচির শব্দ শুনতে পেল।
তারপর ঘ্যান ঘ্যানে কান্না ও ভিক্ষা চাওয়ার ঢঙে কথা কানে এলো। উল্টো দিকের ঘরে ওই লোকটা তারই মতো পেটে আঘাত নিয়ে ভর্তি হয়েছে। ওই লোকটি সর্বক্ষণই নার্স অথবা ডাক্তারের খোসামত করে সহানুভূতি আদায় করছে, কিংবা দেবদূত অথবা ঈশ্বরের কাছে প্রার্থনা করে দয়া মাগছে। যন্ত্রণা সহ্য করতে নারাজ সে। শেষ পর্যন্ত নার্স এলো, এসে ইঞ্জেকশন দিতে দিতে বলল, এটা ছাড়াই চলার চেষ্টা করো। ওইদিকের লোকটা চিৎকার করছে কেন? পাল্টা প্রশ্ন করল স্টিফেন। যন্ত্রণার জন্য চেঁচাচ্ছে। তাহলে ইঞ্জেকশন দেবার জন্য পিড়াপিড়ি করে কেন? নার্সের উত্তর, ওই লোকটির পেটের অর্ধেক বাদ দিতে হয়েছে। নার্স কথা শেষ করে ঘরের বাইরে চলে গেল। স্টিফেন ভাবতে বসল, তারও তো একই দশা। ক্রমে সে তার বরফ জগতে চলে যেতে থাকলো। সে রাতের নার্সকে বরফের জন্য বিরক্ত করে না। সে বরফের জগতের কয়লা কালো রঙা বিরাট দরজাটা পার হয়ে ঢুকে পড়ল। আরেকজনের সঙ্গে লেপ্টে পড়েছিল স্টিফেন। ব্যারাকের মধ্যে সেই কটু গন্ধটা যে সরছেই না। ধুলোমাখা কাঠের তাকের মতো জায়গায় শুয়েছিল। তার পাশে ছিল ভিক্টর নামে যে লোকটি। সে বলল, উঠে পড়ো, নইলে রক্ষীরা আবার তোমাকে পেটাবে। সে ভাবছিল রক্ষীরা আশাস্তক আরও খানিকটা গড়িয়ে নেওয়া যায় কিনা, কিন্তু যেই মাত্র রক্ষী কুকুরের কথা মনে পড়ল, তার শরীরে যেন একটা কাঁপুনি জাগল। কুকুরটা তার মুখে আরও একবার কামড় বসিয়েছিল। সে চোখ খুলে তাকালো। ঘুম এখনো তার চোখে লেগে আছে। সে নিজেকে বলল, স্টিফেন ওঠো, তুমি এখন মৃত্যু শিবিরে রয়েছ, না হলে ঘুমের মধ্যেই যে মরতে হবে। উঠে মেঝেতে পা রাখা মাত্রই টের পেল তার পায়ের তলার ঘায়ের ব্যথাটা এখনো কমেনি। সে জানে না আজকে সে শেষ নিঃশ্বাস ফেলবে। এই শিবিরে তার 3 সপ্তাহ হয়ে গেল। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সে এখনো বেঁচে আছে, এটাই তার বিষম আশ্চর্য লেগেছে। ট্রেনে করে যারা এসেছিল এখানে, তাদের সকলেই হয় মরে গেছে, না হলে মৃত্যু পথযাত্রী। মৃত্যু মিছিলে যোগ দিয়েছে সশক্ত দল। এই অবস্থা হচ্ছিল স্টিফেনের। মৃত্যুর অপেক্ষাতেই প্রহর গুনছিল, কিন্তু তা হতে দেয়নি এই ভিক্টর। সে তার খাবারের ভাগ দিয়ে, জীবন সম্পর্কে ধারণা বদলে দিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে টেনে এনেছে। ভিক্টরের কথায়, যারা বাঁচে তারা প্রথমে নিজের বাঁচার কথাই ভাবে, দ্বিতীয় তৃতীয় স্থানে তারা নিজের কথাই ভাবে, তারপর সে অন্যের কথা ভাবে। স্টিফেন ভাবল, সেও তো বাঁচল। সে তৈরি হয়ে নিল। কুকুর নিয়ে গার্ডের দল ঘরে ঢুকে হল্লা ফেলে দিলে। রক্ষীদের দেখেও মনে হচ্ছে তারাও রাতে ঘুমোয়নি। সম্ভবত ফুর্তিতেই কাটিয়েছে। মাথার টুপি পরতে ভুলে গেছে এক রক্ষী। স্টিফেনের দেখে মনে হচ্ছে আজ খাটুনিটা হয়তো একটু কম হবে। দিনটা খারাপ যাবে না। শুরু হলো রুটিন মাফিক কাজ। স্টিফেন বাইরে এসে দেখল চারিদিকে এখনো অন্ধকার। মানুষের নাক ডাকার শব্দ আসছে। সে ভাবল, এই ঘুম যেন সকলের শেষ নিদ্রা হয়, তাহলেই সকলে হয়তো ঈশ্বরের করুণা পাবে। স্টিফেন ভিক্টরকে বলল, কেন বাঁচবো? কিসের জন্য? আমরা সবাই মরতে চলেছি, তোমার বোনের মতো। তবে মিছে বেঁচে থাকার চেষ্টা কেন? ভিক্টর জবাব দিল, বাঁচাই হলো সব। বাঁচার জন্য লড়তে হবে, বাঁচতে হবে। কিন্তু ভিক্টর জানে না এখানে মৃত্যু অবধারিত। কেউ এখানে বাঁচতে পারবে না। তবু ভিক্টর মরিয়া হয়ে তাকে বোঝাতে চেষ্টা করছে। স্টিফেন ভাবল, ভিক্টর যদি কাল মারা যায় তাহলে হয়তো সে তার জায়গা নিয়ে ভিক্টরের মতোই অন্যদের বাঁচার প্রেরণা যোগাবে।
অ্যালার্মের ঘন্টা বাজল। ঘড়িতে তখন রাত 3টে। সকাল 8:45 জোসি ঘরে এসে রোজকার কাজ শুরু করে দিল। তারপর স্টিফেনকে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে বলল, স্টিফেন, ওঠো ওঠো স্টিফেন। স্বপ্ন ছিঁড়ে যেতে স্টিফেন বেজায় বিরক্ত হয়ে উঠল জোসির ওপর। বলল, কি ব্যাপার? তুমি জার্মানি ভাষায় কথা বলছিলে, তুমি কি জার্মান ভাষা জানো? জোসির অবাক প্রশ্ন। স্টিফেন বলল, ওর নাম ভিক্টর, তাকে নিয়েই আমি স্বপ্ন দেখছিলাম। ভিক্টরকে তুমি চেনো নাকি? জোসি বলল, আমি ক্যাম্পে একজন লোককে চিনতাম, যে জার্মান সেনারা চলে যাওয়ার সময়ও বেঁচে ছিল। একটা পার্স থেকে জোসি একটা পুরনো ফটো বার করে দেখালো। স্টিফেন দেখল ভিক্টর এবং জোসি ছাড়াও দুজন অচেনা লোকের ফটো। ফটো দেখে স্টিফেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর সামান্য হেসে বলল, তাহলে তাহলে আমি আমি স্বপ্ন দেখছি না, আমি আমি সত্যিই মরতে বসেছি। জোসি ঝেঁঝিয়ে উঠে বলল, এইসব পাগলামি বন্ধ করো, এসব স্বপ্ন ছাড়া কিছুই নয়। তুমি অতীত নিয়ে স্বপ্ন দেখছো স্টিফেন। স্টিফেনের হঠাৎ তার পায়ের দিকে নজর গেল। সে দেখল তার দুটো পাই হাতের মতন শীর্ণ হয়ে গেছে। সে বলল, এ এ কি অবস্থা আমার? এত রোগা হলাম কি করে আমি? তোমার 20 পাউন্ড ওজন কমেছে, তবে এখন তোমার সংকট কেটে গেছে। এখন তোমার স্বপ্নের কথা বলো। স্টিফেন তাকে সব কথা বলল। তারপর জানালো সে আর ঘুমাতে চায় না, স্বপ্ন দেখতে ভয় পাচ্ছে সে। জোসি আর কান্না চেপে রাখতে পারল না, মুখ ফিরিয়ে নিল। স্বচ্ছ নীল আকাশ, ঠান্ডা সকাল। বিভিন্ন ব্যারাক থেকে হাজার হাজার বন্দি পাথর বোঝাইয়ের কাজ করছে। কেউ বা মৃত্যু অবধারিত জেনেও অপেক্ষা করছে শেষ মুহূর্তের জন্য। এইরকম একজন মিথ্যু পথযাত্রী মাটিতে মুখ থুবড়ে পড়ে যেতে এক রক্ষী স্টিফেনকে হুকুম করলো একটা ঠেলা গাড়িতে অসুস্থতার সঙ্গে তাকেও ফেলে দেওয়ার। স্টিফেন তাকে টেনে নিয়ে চলল। লোকটি যেন পাথরের সমান ভারী। হাঁপাতে হাঁপাতে ঠেলা গাড়ির কাছে গিয়ে সে লোকটিকে বলল, চুপ করে শুয়ে থাকো, রক্ষীদের চোখ থেকে তোমাকে সরিয়ে নিয়ে এসেছি। যদি কোনো শব্দ করো তাহলে তুমি এবং আমি দুজনেই গুলি খাবো। তুমি মৃত্যু শিবিরে আছো, অতএব চেষ্টা করো বাঁচার। লোকটি বলল, আমার নাম বেরেক, আমার কেউ নেই, সবাই সবাই শেষ হয়ে গেছে। স্টিফেন বলল, কথা বলো না, সোজা হয়ে বসার চেষ্টা করো, নইলে তুমি এখানে বাঁচতে পারবে না। সে কথা বলে দুজন লোককে পাথর বয়ে নিয়ে যেতে সাহায্য করলো স্টিফেন। একজন রক্ষী চেঁচিয়ে জানতে চাইল সে কি করছে। সে জবাব দিল, পাথর বইতে সাহায্য করছিলাম, এখন নিজের জায়গায় ফিরে যাচ্ছি। ভিক্টর স্টিফেনকে বলল, আরে আরে কি করছো তুমি? এবার তো নিজেই মারা পড়বে। তোমার জ্বর, তার উপর এত পরিশ্রম করছো একজন মৃত্যু পথযাত্রী বন্দির জন্য। শিবিরে তখন টাইফয়েড জ্বর শত শত বন্দীকে গিলে খাচ্ছে। ডাক্তার এসে দেখছেন ঠিকই, তবে অসুস্থ বন্দীদের কিছু যাচ্ছে হাসপাতালে চিকিৎসার জন্য, বেশিরভাগই যাচ্ছে গ্যাস চেম্বারে। খাদের মধ্যে কাজ করতে করতে ভিক্টর স্টিফেনকে বলল, ওই লোকটির বাঁচার আশা নেই, ওকে রক্ষীদের হাতে ছেড়ে দাও তুমি। স্টিফেন বলল, তোমার ধারণা ঠিক নয়, ওর একটু ঝিমুনি হচ্ছে ঠিকই, রাতটা বিশ্রাম পেলেই ঠিক হয়ে যাবে। ওকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে আমাকে একটু সাহায্য করবে তুমি? সূর্য অস্তাচলে যাবার সময় কাজ বন্ধ করে রক্ষীদের পাহারায় সবাই ফিরে চলল লাইন দিয়ে। বেরেককে দুজনের মাঝে রেখে তারাও চলতে থাকলো। যেতে যেতে ভিক্টর লোকটিকে বলতে লাগলো, ঠিক মতো পা ফেলে এগিয়ে চলো, নইলে রক্ষীদের হাতে ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু। বেরেক বলল, আমি আমি তো এখনো মরিনি। স্টিফেনের মনে হচ্ছে সে এখনই মুখ থুবড়ে পড়বে মাটিতে। এক বিন্দু শক্তি যেন নেই তার গায়ে। বেরেককে টেনে নিয়ে যেতে তার দম ফাটা অবস্থা।
স্টিফেন স্বপ্ন দেখল সে মারা গেছে। আসলে তখন তার তেড়ে ফুঁড়ে জ্বর এসেছে, তার সঙ্গে ভিক্টর বসে। অন্যান্য অসুস্থ বন্দী কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে কাতরোক্তির সঙ্গে। সে এক ভয়ানক অবস্থা। ভিক্টর বলল তাকে, ঘুমানোর চেষ্টা করে শক্তি সঞ্চয় করো, নইলে কাল তোমাকে টেনে নিয়ে গিয়ে ঠেলা গাড়িতে তুলে দিতে হবে আমাদেরকেই। স্টিফেনের ঘুমটা হঠাৎই ভেঙে গেল। শুনতে পেল কে যেন প্রার্থনা করছে। দেখল জল ঘরের এক প্রান্তে জানলার ধারে দাঁড়িয়ে বেরেক প্রার্থনা করছে। Bless me, O Lord, with good health and heal all the troubles of my mind, তার দিকে spirit সবাই and তাকিয়ে। body. তার শেষ লাইনের সঙ্গে সুর মিলিয়ে সবাই গলা মেলালো। ভিক্টর তখন কাঁদছে। সে বলল, স্টিফেন, তোমার কথাই ঠিক, তুমি বেরেককে বাঁচিয়ে ঠিকই করেছো। স্টিফেন ভাবল, আমরা সবাই বাঁচার জন্য যুদ্ধছি, যদিও অধিকাংশই মারা গেছে। গুজবটা ছড়ালো হঠাৎই। শোনা যাচ্ছে এই শিবিরে সবাইকে ছেড়ে দেওয়া হবে। ভিক্টর বলল, মিত্র শক্তি এখানে না এলেই ভালো। স্টিফেন বলল, কেন কেন এ কথা বলছো? ভিক্টর বলল, দেখছো না নাসিদের মধ্যে কেমন সাজো সাজো রব উঠেছে? দিন রাত উনুন জ্বলছে, এমনকি মৃত্যুকাঙ্ক্ষীদের মধ্যেও একটা চাঞ্চল্য জেগেছে। অনেকটা সেই জবাই করার আগে জন্তুদের যেরকম ছটফটানি দেখা যায়, মানুষের সঙ্গেও জন্তুর এখানে কোনো পার্থক্য নেই। ভিক্টরকে থামিয়ে দিয়ে স্টিফেন বলল, তুমি চুপ করবে? আমাকে আমাকে একটু ঘুমাতে দাও। সশস্ত্র রক্ষীদল ব্যারাকে ঢুকে বলল, হুঁশিয়ার! প্রত্যেক রক্ষীর সঙ্গে দুটো করে অ্যালসেসিয়ান কুকুর। অন্য দিনের তুলনায় আজ রক্ষীর সংখ্যা অনেক বেশি। রক্ষীরা হুকুম দিল, সবাই লাইন দিয়ে দাঁড়াও, জলদি! ভিক্টর বলল, ওরা আমাদের নিকেশ করার মতলব এঁটেছে। আমাদের নিশ্চিহ্ন করে ওরা নিজেদের বাঁচার জন্য শিবির খালি করে দিয়ে পালাবে। রক্ষীরা বন্দীদের ভেড়ার পালের মতন সারিবদ্ধভাবে শিবিরের উত্তর দিকে নিয়ে চলল। তখনও চারিদিকে অন্ধকার। ভোরের ঠান্ডা ভাবও নেই, বরং ভ্যাপসা একটা গরম। সবাই নিশ্চুপ, শুধু সম্মিলিত পায়ের শব্দ ভোর রাতের নিস্তব্ধতা ভাঙছে। রক্ষীরা এতটাই উত্তেজিত ছিল যে কেউ যদি একটা শব্দ উচ্চারণ করত তাহলে তাকে টুকরো করে ফেলত। দূর থেকে বড় কামানের গোলা ছোড়ার শব্দ আসছে। স্টিফেন ভাবছে, যদি মরতেই হয় তবে একজন নাৎসিকে সঙ্গে নিয়ে মরব। তার ভয় ও আক্রমণ করার বাসনা মাথা চাড়া দিয়ে উঠল। নিজের মনে যুক্তি খাড়া করার চেষ্টা করল, এখনো সময় আছে, নিশ্চয়ই সুযোগ পাওয়া যাবে। সে শুনেছে একবার একদল মহিলাকে জ্বলন্ত ফার্নেসের মধ্যে ফেলার জন্য লাইন দিয়ে দাঁড় করানো হয়েছিল। হঠাৎই রক্ষীরা তাদের সেদিন শিবিরে ফিরিয়ে নিয়ে গেছিল। স্টিফেন ভাবল, কখন কি হয় কিছুই বলা যায় না। আর এখন যদি হঠকারীর মতো রক্ষীকে আক্রমণ করি তাহলে পরিণাম মৃত্যু। পশ্চিম দিকে কামানের শব্দ জোরালো হয়ে উঠল। মিত্রবাহিনী দ্রুত এগিয়ে আসছে। রক্ষীরা একটা ময়দানের মতন খোলা জায়গায় বন্দীদের নামতে বলল। 3 দিকে বনাঞ্চল, পূর্ব আকাশ লাল হয়ে উঠেছে, শীঘ্রই সূর্য উঠবে। একজন রক্ষী এগিয়ে এসে প্রত্যেক বন্দীর হাতে একটা করে বেলচা ধরিয়ে দিল। রক্ষীরা চেঁচিয়ে বলল, জলদি মাটি খোঁড়ো। যতক্ষণ খুঁড়বে জানবে ততক্ষণ বেঁচে থাকবে, কোদাল থামলে মৃত্যু। স্টিফেন হাঁটু গেড়ে বসে মাটি খুঁড়তে শুরু করল। বেরেক তাকে অস্ফুট স্বরে শুধালো, তুমি কি মনে করো আমরা পালাতে পারবো? স্টিফেন কঠোর কণ্ঠে বলল, একদম চুপ, মাটি খুঁড়ে যাও। এখন পালাবার পথ কিছু নেই। বাঁচতে চাইলে মাটি খোঁড়ো। বকবকানি বন্ধ করো তোমার, নাকি আবার মৃত্যু পথযাত্রী হতে চাও? স্টিফেন দেখল কিছু বন্দীকে গাছের ডালপালা কেটে আনার দায়িত্ব দেওয়া হয়েছে।
তাহলে আমাদের কবর দিয়ে নাসিরা তাদের কুকীর্তি ঢাকবার চেষ্টা করছে। কিছুক্ষণ পর নাসি রক্ষীর দল চেঁচিয়ে বলল, ব্যাস, এবার থামো তোমরা। সবাই এবার হাতের বেলচা পায়ের সামনে ফেলে দিয়ে লাইন দিয়ে দাঁড়াও। বন্দিরা সকলে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো গণকুবেরের গর্তের কিনারায়। স্টিফেন, ভিক্টর ও বেরেকের মাঝখানে দাঁড়ালো। বন্দীদের মধ্যে একজন ভয়ার্ত চিৎকার করে দৌড়ে পালাতে গিয়ে সঙ্গে সঙ্গে গুলি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল। স্টিফেন কোনো দিকেই তাকাচ্ছে না এখন। সে আকাশে সূর্যের দিকে তাকিয়ে শেষবারের জন্য অসীম তেজ শক্তি দেখার চেষ্টা করছে। পিছনের দিক থেকে কামানের বুম বুম আওয়াজ এগিয়ে আসছে। শেষ পর্যন্ত হয়তো রক্ষীরা তাদের মারবে না, স্টিফেন ভাবল। রক্ষীদের রাইফেল ফ্যাট ফ্যাট শব্দে গর্জে ওঠা সত্ত্বেও তার চিন্তা বদলালো না। বন্দীরা কেউ কেউ জীবন ভিক্ষা চাইছে। সঙ্গীদের মুন্ডু উড়ে যাচ্ছে দেখল সে। তার গলায় বমি উঠে এলো। চিৎকার করে পিছনের দিকে উল্টে পড়ল সে। দুহাতে ভিক্টর ও বেরেককে টেনে নিয়ে নিজেদের খোঁড়া কবরে লাফিয়ে পড়ল সশব্দে। অন্ধকার। স্টিফেন ভাবল সে কি মৃত? তার চোখ খোলা, অথচ চারিদিকে ঘন চাপ চাপ অন্ধকার। নিশ্চয় সে মরে গিয়েছে। সে ভয়ে নড়তে পারল না। মুহূর্তকাল পরে সে প্রথমে ডান হাত এবং পরে বাঁ হাত নাড়িয়ে দেখল। মুখের ওপর থেকে গাছের ডালপালা সরিয়ে আকাশে কয়েকটা তারার জল জল মুখ দেখতে পেল। তার নজরে পড়ল ক্ষয়ে যাওয়া চাঁদও। তার পাশে শায়িত দেহটা যেন উষ্ণ মনে হলো। সে ভাবল নিশ্চয়ই ভিক্টর বেঁচে আছে। সে ফিসফিস শব্দ করে ডাকল, ভিক্টর, ভিক্টর, তুমি বেঁচে আছো কি? যদি বেঁচে থাকো তাহলে কিছু একটা বলো। ভিক্টর গোঙানির মতন শব্দ করল, হ্যাঁ, আমি বেঁচে আছি। এমনকি বেরকও বেঁচে আছে। স্টিফেনের প্রশ্ন, অন্যরা? ভিক্টর বলল, সবাই মৃত। বুঝতে পারছো না তুমি? তুমি সারাদিন অজ্ঞান ছিলে। স্টিফেন কেঁদে উঠল শিশুর মতো। ওরা সবাই মারা গেছে, কেউ কি বেঁচে নেই? ভিক্টর তাকে ধমক দিয়ে থামিয়ে দিতে চাইল। চুপ করো তুমি। আমরা বেঁচে আছি, এটাই যথেষ্ট। ওরা এই গর্তের মধ্যেও গুলি বৃষ্টি করে যেতে পারত। বেরেক কোনো রকমে বলল, আমি তো ভাবছি আমি আর বেঁচে নেই। স্টিফেন বলল, আমরা এখনো এখানে আছি কেন? ভিক্টর জবাব দিল, এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ। বেরেক বলল, আমরা কি এখন এখান থেকে বার হতে পারি? ভিক্টর জানালো, আমেরিকান নাকি ইংরেজ অন্য কেউ এসে এই শিবির দখল নিয়েছে। কামানের শব্দ, চেঁচামেচি শুনেছি আমি। আমার মনে হয় আরো কিছুক্ষণ অপেক্ষা করাই শ্রেয়। এখানে এই মৃতদের স্তূপের মধ্যে? স্টিফেনের প্রশ্ন। এটাই সবচেয়ে নিরাপদ জায়গা। ভিক্টর জবাব দিল ওদের। কিছুক্ষণ পরে ওরা ওখান থেকে বেরিয়ে এলো। বনের ধার দিয়ে তারা শিবিরের দিকে এগিয়ে চলল। ভিক্টর শিবিরের দিকে আঙুল তুলে বলল, দেখো, ওরা এসে শিবির দখল নিয়েছে। চুপি চুপি বেরেক বলল, ওরা আমেরিকান। ওই দেখো, ট্রাক যাচ্ছে ওদের। এখন আর ফিসফিস করে বলার প্রয়োজন নেই। স্টিফেন আশ্বস্ত করতে চাইল। ভিক্টর বলল, নাৎসি রক্ষীরা কোথাও না কোথাও লুকিয়ে থাকতে পারে। ওদের গুলি খাওয়ার জন্য আমি এতক্ষণ কবরের মধ্যে থাকিনি। কাঁটাতার ঘেরা একটা বড় দরজা দিয়ে ওরা শিবিরের মধ্যে ঢুকলো। দেখলো কামানের বড় গোলার আঘাতে শিবিরের একটা দিক উড়ে গেছে।
ডাক্তার, নার্স ও সেনারা ইতস্তত ঘোরাফেরা করছে। ভিক্টর স্টিফেনকে বলল, তুমি তো ইংরেজি জানো, আমাদের হয়ে তুমি কথা বলো ওদের সাথে। স্টিফেন বলল, আগেই বলেছি আমি ইংরেজি বলতে পারি না। কিন্তু আমি তো তোমায় বলতে শুনেছি। ভিক্টর প্রতিবাদ করল। একজন আমেরিকান নার্স ওদের দেখে বলল, দাঁড়াও, তোমরা কোন দিকে যাচ্ছ? নার্স মোটাসোটা কিন্তু পরিষ্কার জার্মান জানে। তোমরা হাসপাতালে যাও প্রথমে, ওটা পেছনের দিকে। বেরেক মাথা নেড়ে বলল, না, আমরা ওখানে যাব না। আশ্বস্ত করার মতো নার্স জানালো, তোমরা এখন মুক্ত, তোমাদের ভয় করার কিছু নেই। নির্ভয়ে বাড়ির পেছনের দিকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। স্টিফেন ভাবল, নার্সের সঙ্গে কোথায় যেন কার মিল আছে, কোথায় তাকে সে যেন দেখেছে। তার মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল, সব ধোঁয়াশা হয়ে গেল চোখের সামনে। বিড়বিড় করে সে বলল, জোসি, এই বলে সে মাটিতে হুমড়ি খেয়ে পড়ল। কি হলো? সবকিছু ঠিক আছে তো? এই তো, জোসি এখানে। হাসপাতালে জোসি তার প্রিয় রোগীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কথাটা। বিড়বিড় করে স্টিফেন বলল, জোসি, তুমি এখন বেশ ভালো আছো, দ্রুত সুস্থ হয়ে উঠেছো। স্টিফেন জানতে চাইল, আমি কি করে বেঁচে গেলাম সবাই যখন মরে গেল? জোসি জবাব দিল, এটা শুধুমাত্র একটা স্বপ্ন। স্টিফেনের কপালে ঘাম মুছে দিতে দিতে জোসি আরো বলল, ওসব চুকে গেছে বহুদিন, তুমি স্বপ্নের কথা ভুলে যাও। তুমি কিছু জানো না। স্টিফেন ব্যাকুলভাবে বলল কথাটা। জানি, ভিক্টর আমাকে সব কথা বলেছে, কিভাবে তারা বেঁচে গেছে, কবর থেকে উঠে এসেছে। তবে সেসব বহু পুরনো কথা, তোমার জন্মের আগের ঘটনা। ওসব বাদ দাও। ডক্টর ভুলক বলেছেন তুমি শীঘ্রই বাড়ি ফিরে যাচ্ছ। মাথা নেড়ে স্টিফেন বলল, আমি এখান থেকে যেতে চাই না, তোমার সঙ্গে থাকতে চাই। জোসি তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ করো, বাজে কথা বলবে না আর। তোমার সামনে দীর্ঘ জীবন পড়ে আছে, তুমি শীঘ্রই এসব কথা ভুলে যাবে। স্টিফেন জোসির পার্সের সেই ফটোটা আবার দেখতে চাইল। জোসি পার্স থেকে পুরনো মিলন বিবর্ণ ফটো বার করে দিতে দিতে বলল, এই শেষবার, আর কিন্তু কখনো দেখতে চাইবে না, এটা মনে থাকে যেন। সে ফটোটা দেখে ভিক্টর ও বেরেককে চিনতে পারল, কিন্তু তাদের মধ্যে যে যুবক দাঁড়িয়ে আছে সে তো স্টিফেন নয়। সে বলল, ওদের মাঝখানে যে দাঁড়িয়ে আছে সে তো আমি নই। সে নিশ্চিত যে তাকে কখনো মৃত্যু শিবিরে যেতে হবে না। তথাপি এখনো যেন গুলির শব্দ তার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে।